হ্যালো। আচ্ছা, আমরা তো ক্লাস শুরু করবই। তার আগে একটা কথা বলে নিই। হুম। আচ্ছা, যেটা বলছিলাম, তো আমাদের তো আজকে ক্লাস মানে এই সপ্তাহে অনলাইন ক্লাস হয়ে যাবার পর আমাদের তো নেক্সট উইক থেকে অফলাইন ক্লাস শুরু হচ্ছে আর কি। তো অফলাইন ক্লাসের স্টার্টিং ডেট 1st মার্চ। তো খুব সম্ভবত আমি জানি না তোমাদের কলেজে কি থাকে, স্কুল বা আমার কলেজ কিন্তু 1st মার্চ শিবরাত্রি আছে, ছুটি আছে শিবরাত্রির জন্য। ঠিক আছে, তোমাদের কলেজ ছুটি থাকে কিনা আমি জানি না। তো যদি 1st মার্চ শিবরাত্রির ছুটি থাকে আর আমাদের ইনস্টিটিউট মানে স্কুল যদি ছুটি থাকে, যদি আমরা আগে থেকে পাই, তাহলে আমরা ওই দিনই দুজন পড়িয়ে দেবো। ঠিক আছে, মানে দুজন স্যার পড়িয়ে দেবো। তাহলে তাহলে তোদেরকে আর ওই সপ্তাহে মানে আর আসার দরকার নেই। ঠিক আছে, সেটা আমরা আগের থেকে বলে দিলাম। ওই দিন আমিও যাব, তাহলে একসঙ্গে দেখা হয়ে যাবে এবং একসঙ্গে কথাও হয়ে যাবে, সবই হয়ে যাবে আর কি। যাই হোক, আহ আহ, আচ্ছা, তো নেক্সট আমরা স্টার্ট করি তাহলে আস্তে আস্তে এবার। আহ, যেটা খুব ইম্পর্টেন্ট কথা, আজকে আমি অনেকগুলো টপিক মানে অনেকগুলো ভেক্টর সম্বন্ধে কিন্তু এক একটা জায়গা থেকে বলবো। সব নোটস কিন্তু অলরেডি দেওয়া। হ্যাঁ, প্লিজ খাতা পেন হাতে নিয়ে বস, সবাইকে বলছি খাতা আর পেন। কেন বলছি, প্রত্যেকটা নোটের একটা করে নাম আছে নিশ্চয়ই, মানে ফাইল নেম আছে। কোন ফাইল নেম থেকে কোন পার্টটা পড়ার জন্য বলছি সেইটাকে মনে রাখার জন্য। আমি তো পড়িয়ে চলে গেলাম, বুঝিয়ে চলে গেলাম, তারপর যদি সেটা রিকল করে আমরা লিখতেই না পারলাম বা বুঝতেই না পারলাম, তাহলে কিন্তু প্রবলেমেটিক হয়ে যাবে। কেমন? কারণ অনেকগুলো টাইপস অফ ভেক্টর কিন্তু আজ আমাদের দেখতে হবে। খালি মনে রাখবি, আমাকে একটা টপিক সৌম্য বা প্রতিভা যাই হোক সবাইকেই বলছে মনে করাবি, আমার মনে থাকবে মনে রাখার জন্য। একটা হচ্ছে, আর একটা যেমন ছোট ছোট সব জিনিস আমি পাঠিয়ে দিয়েছি, সব নোট, স্টার অ্যাক্টিভিটি, আইসোসিজম আর নতুন রকমের। আরেকটা জিনিস আমি পড়িয়েছিলাম ভেক্টর পড়াতে গিয়ে, সেটা হচ্ছে ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন, নিশ্চয়ই মনে আছে। ঠিক আছে, মানে যখন কোনো ওই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সাইটে, যেখানে এমসিএস থাকে, মাল্টিপল ক্লোনিং সাইট, মানে ভেরিয়াস রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের রেকগনিশন সিকোয়েন্সেস প্রেজেন্ট, ওই জায়গায় যখন কোনো ভেক্টরকে কাট অফ করে সেখানে আমি ফরেন ডিএনএ পার্টিকেলস বা জিন অফ ইন্টারেস্ট ঢোকাচ্ছি, তখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রপার্টি গেট লস্ট। তাই তো, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রপার্টিটা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, এবং আলটিমেটলি ভেক্টরটা রিকম্বিনেন্ট ডিএনএ মলিকিউলে কনভার্ট হয়ে যায়। মানে তখন আর ভেক্টরটা ভেক্টর থাকে না, ভেক্টর তখন জিন অফ ইন্টারেস্ট ক্যারি করছে, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রপার্টিটাকে লস্ট করিয়ে। তো এই ঘটনাটাকে বলা হয় ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন, অর্থাৎ জিন অফ ইন্টারেস্ট বা ফরেন ডিএনএ ইনসার্ট হয়ে আলটিমেটলি রেজিস্ট্যান্স প্রপার্টিটাকে ইনঅ্যাক্টিভেট করে দিচ্ছে। ওই জন্য বলি আমরা ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন। কেমন? আচ্ছা, আমি শেয়ার স্ক্রিন করছি আর কথা না বাড়িয়ে, কারণ পরে এবার এডিসারের ক্লাস আছে। দেখা যাক। আমি আবার বলছি যে নোট ডাউন করতে, খাতা পেন নিয়ে বসতে। কেন বলছি, তাহলে আজকে ইউনিটটা আমরা শেষ করব, আমরা নেক্সট দিন কোনো একটা জেনেটিক্স বা কিছুর একটা ইউনিট নিয়ে স্টার্ট করব। এইটা এবার তোদেরকে বাড়িতে পড়তে হবে বেশ কিছুদিন, তারপর আমরা আবার এখানে কন্টিনিউ মানে আবার এদিকে আসবো। আচ্ছা, সিলেবাস এ দেখ, সিলেবাস এইটা আমরা অনেকটাই পড়ে ফেলেছি। সিলেবাসের এই জায়গাটা পুরোটাই পড়া হয়ে গেছে আমাদের, এতটুকু পড়া হয়ে গেছে, অ্যাজ ওয়েল অ্যাজ এইটাও পড়া হয়ে গেছে, ইউজ অফ লিঙ্কার্স এন্ড অ্যাডাপ্টার্স। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বেশ কিছু ভেক্টর সম্বন্ধে, যেমন ব্যাকটেরিওফাজ ল্যামডা, কারণ আমরা বলেছিলাম তিন রকমের
ভেক্টর ক্যাটাগরিতে 3 রকম ভেক্টর ক্যাটাগরি হতে পারে, ঠিক আছে? 3 রকম ভেক্টর ক্যাটাগরি হতে পারে। একটা প্লাজমিডকে আমরা ভেক্টর হিসেবে রেকগনাইজ করতে পারি, অথবা রেকগনাইজ করতে পারি ব্যাকটেরিওফাজকে। এছাড়া কসমিড হচ্ছে আর একটা ভেক্টরের ক্লাসিফিকেশন, মানে 3 রকমের টাইপ হয়। একটা হচ্ছে প্লাজমিড, একটা হচ্ছে ব্যাকটেরিওফাজ, একটা হচ্ছে কসমিড। তার মধ্যে আগের দিন আমরা প্লাজমিডের কত রকমের টাইপস এর ভেক্টর হয় যেটা সিলেবাসে বলা আছে, একটা PBR322 আর একটা পাক সিরিজ, যেখানে আমরা আলোচনা করেছি PBR322 সম্বন্ধে, এবং সেখানেই ডাবল স্ক্রিনিং মেথডে কি করে আমরা আইডেন্টিফাই করছি যে জিন অফ ইন্টারেস্ট ঢুকেছে না ঢোকেনি সে ব্যাপারে, সেটা আমরা দেখেছি। আর পাক সিরিজ পড়তে গিয়ে আমরা দেখেছি ওখানে ল্যাগ জেড জিন থাকে, বিটা গ্যালাক্টোসাইডেস, যার মধ্যে মাল্টিপল ক্লোনিং সাইট থাকে। আমরা এই থ্রু দিয়ে আমরা ব্লু হোয়াইট স্ক্রিনিং, ব্লু কলোনি না হোয়াইট কলোনি দেবে, এবং যাকে আমরা আলফা কমপ্লিমেন্টেশন বলছি বা আলফা কমপ্লিমেন্টেশন বুঝিয়েছি। আমি তাও সবাইকে জিজ্ঞেস করব ক্লাস হয়ে গেলে বা নেক্সট দিন বা অফলাইন যখন ক্লাস শুরু হবে, এইগুলো বুঝতে পেরেছিস কিনা ঠিকঠাক করে। কারণ ঠিকঠাক বুঝতে পারলে এগুলো কিন্তু মুখস্থের দরকার হয় না, এগুলো কিন্তু আমরা কনসেপচুয়ালি নিজেই নিজের মতো করে লিখতে পারি। কেমন? এটা একটু আমাকে কিন্তু বারবার বলছি, সবাইকে বলছি, যদি কেউ বুঝতে না পেরে থাকিস আমি তার কাছে গিয়ে তার খাতায়তে এঁকে বুঝিয়ে দেবো মানে অফলাইন ক্লাস। এই জন্য বলছি কোনো রকম উইদাউট এনি হেজিটেশন পড়তে থাক। যদি বুঝে থাকিস তাহলে ইটস ওকে, কারণ এটা যদি একবার বুঝে নিস তাহলে কিন্তু আর কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি। আমরা তাহলে এই যে বললাম ব্যাকটেরিওফাজের ভেক্টরের মধ্যে 2 রকম ভেক্টর আজকে আমরা দেখবো, একটা হচ্ছে ল্যামডা আর একটা হচ্ছে M13 বেসড ভেক্টরস। এছাড়া আমরা দেখবো কসমিড, এছাড়া দেখবো আরো কয়েকটা ভেক্টরস, ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোমস আর ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোমস। তার সঙ্গে আছে বেশ কিছু এক্সপ্রেশন ভেক্টরস, যেমন ইকোলাই, ল্যাক, T7 প্রোমোটার বেসড ভেক্টরস। ইস্টের মধ্যে আবার অনেক রকম আছে, ইস্ট ইন্টিগ্রেটিভ প্লাজমিড, ইস্ট এপিজোমাল প্লাজমিড এন্ড ইস্ট সেন্ট্রোমেরিক প্লাজমিড। আমি এর নোটগুলো যদি এখানে না থাকে আমি এটা দিয়ে দেবো। আর ব্যাকিউলো ভাইরাস বেসড ভেক্টরস এন্ড ম্যামিলিয়ান SV40 বেসড এক্সপ্রেশন ভেক্টরস, এগুলোর সম্বন্ধে মিনিমাম একটা আইডিয়া পেলেই হবে, খুব একটা দরকার নেই। তাহলে প্রথমে আমি চলে আসছি আমাদের ফার্স্ট নোটে, যেখানে আমরা দেখতে পাচ্ছি, দেখ এই নোটটা আমি অলরেডি পাঠিয়েছি। এটা হচ্ছে মানে ইউনিভার্সিটি অফ দিল্লির নোট, মনে রাখবি এই নোটটা গেছে হচ্ছে ক্লোনিং আন্ডারস্কোর ভেক্টর হিসেবে, বা দেখলেই বুঝতে পারবি। এখান থেকে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে ব্যাকটেরিওফাজ বেসড ভেক্টরস, এই জায়গাটা এখান থেকে আমরা পড়বো, যার মধ্যে ল্যামডা দেখবো। ল্যামডা ভেক্টরের 2 রকমের টাইপ হয়, একটা ল্যামডা ইনসারশন ভেক্টরস, একটা ল্যামডা রিপ্লেসমেন্ট ভেক্টরস বা সাবস্টিটিউশন ভেক্টরস। তার সঙ্গে রয়েছে M13 ফাজ ভেক্টরস। তাহলে ব্যাকটেরিওফাজ ভেক্টরসটা আমরা দিল্লি ইউনিভার্সিটির নোট থেকে পড়বো, কেমন? আর তার সঙ্গে দেখবো আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম। আমরা ফাজমিড আমাদের সিলেবাসে নেই, তাও আমরা দেখে রাখবো। কসমিড এখান থেকে দেখবো। তার সঙ্গে ব্যাকের সঙ্গে সঙ্গে ইয়াক ছিল, খেয়াল করে দেখ, ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম। মানে এইটুকুনি পড়বো, শাটল ভেক্টরস পড়ে রাখবো ডেফিনেশনটা। আর এক্সপ্রেশন ভেক্টর কাকে বলে সেটাও আমরা দেখবো। তো কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি। এছাড়া যখন যদি সময় হয় এই নোটটা পুরোটাও পড়তে পারিস, নোটটা খুব ভালো নোট, মানে খুব ইনফরমেটিভ নোট, এবং মানে বোঝানোর জন্য খুব ইন্টারেস্টিং নোটটা, নিজে বোঝার জন্য আর কি। কিন্তু অনেকটা বড় নোট, অনেক এক্সপ্রেসিভ, ওই জন্য আমি পুরোটা এখান থেকে পড়াইনি, কিন্তু এর মধ্যে কিন্তু যথেষ্ট ভালো ইনফরমেশন দেওয়া রয়েছে আর কি। হ্যাঁ, MCS কাকে বলে, এই যে বলছে মাল্টিপল ক্লোনিং সাইট বলতে কি বুঝে, এদেরকে পলিলিঙ্কার বলা হয়, এর কাজটা কি, মানে যেখান দিয়ে আলটিমেটলি ফরেন ডিএনএটা ঢুকবে ভেক্টরের মধ্যে, সেই সাইটটাকে আমরা বলে থাকি আর কি। ঠিক আছে, যে পলিলিঙ্কার কাকে বলছি। আচ্ছা, এগুলো যাই হোক, এগুলো নিয়ে আমি এখানে আর আলোচনা করছি না, কারণ এই আলোচনা করার সময় নেই। ব্লু হোয়াইট স্ক্রিনিং ঠিক এইরকম দেখতে লাগে, ঠিক এরকম ব্লু হোয়াইট কলোনি দেয়, যাকে আমরা আলফা কমপ্লিমেন্টেশন বলে থাকি। আগেই বলেছি ব্লু কলোনি মানে হচ্ছে শুধু ভেক্টর ঢুকেছে সেলের মধ্যে, আর হোয়াইট কলোনি মানে ভেক্টরের সঙ্গে সঙ্গে ফরেন জিন অফ ইন্টারেস্ট ঢুকেছে। তার মানে এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ মলিকিউলস। PBR322 এখানে অনেকটা বড় লেখা বলে আমি এটাকে নিয়ে খুব একটা জোর দিইনি। পাক সিরিজের ভেক্টর, পাক 18 বা পাক 19। এবার আমরা চলে আসবো ডিরেক্টলি প্রথমেই ব্যাকটেরিওফাজ ভেক্টরস এর মধ্যে। টিআই প্লাজমিড পড়ার দরকার নেই, টিআই প্লাজমিড পড়ার দরকার নেই না, পরে পরে পড়বো আমরা। আচ্ছা, প্রথমেই যখন আমরা একটা ভেক্টর দেখতে পেয়ে যাচ্ছি সেটা আগে পড়ে নি। ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম দেখতেই পাচ্ছি আমরা। হ্যাঁ, কি বলছে, ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোমকে শর্টে আমরা ব্যাক বলে ডেকে থাকি। হ্যাঁ, ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোমস ওয়্যার ক্রিয়েটেড, হ্যাঁ, ক্রিয়েটেড ফ্রম ন্যাচারাল প্লাজমিডস
মানে হাইব্রিড করে বানানো হয়েছে। ইকোলাইয়ের মধ্যে ন্যাচারাল যে প্লাজমিড পাওয়া যায় তাকে নেওয়া হয়েছে, কল্ড দ্য ফার্টিলিটি ফ্যাক্টর, মানে এফ প্লাজমিডকে নিয়েছি আমরা। স্টাডিজ অন এফ ফ্যাক্টর রিভিলড দ্যাট দিস সার্কুলার মলিকিউলস আর কেপেবল অফ রেপ্লিকেশন ইন ব্যাকটেরিয়া অ্যান্ড ক্যান অ্যাকোমোডেট মিলিয়ন অফ বেস পেয়ার্স। মানে নর্মাল যে ইকোলাই ব্যাকটেরিয়া তার মধ্যে যে ন্যাচারাল প্লাজমিডস পাওয়া যায় সেই প্লাজমিডকে আমরা আইসোলেট করেছি। কিরকম প্লাজমিড? প্লাজমিডের তো অনেক টাইপ হয়, এফ প্লাজমিডকে নিয়েছি, মানে যারা কনজুগেশন করে, ফার্টিলিটি ফ্যাক্টর কি, তাই তো, এফ এফ স্ট্যান্ডস ফর ফার্টিলিটি। সেই প্লাজমিডটাকে আমরা আইসোলেট করেছি, করার পর সেটাকে আমরা আর্টিফিশিয়ালি কনস্ট্রাক্টেড করেছি, করে দেখছি এই প্লাজমিডটা রেপ্লিকেট যেমন করতে পারে, শুধু তাই নয়, রেপ্লিকেট তো করতেই পারে, ক্যাপেবল অফ রেপ্লিকেশন ইন ব্যাকটেরিয়া অ্যান্ড ক্যান অ্যাকোমোডেট মিলিয়ন অফ বেস পেয়ার্স, যেটা আমার দরকার, যাতে ও বাইরের কোনো ফরেন ডিএনএ কে অনেকটা পরিমাণে ক্যারি করতে পারে। সায়েন্টিস্টের নাম পড়ার দরকার নেই। দিস ভেক্টরস আর কাস্টমাইজড, আমরা যেমন কেক কাস্টমাইজড করাই, অনেক কিছুই আমরা কাস্টমাইজড করাতে পারি, থালা বাটিতেও অনেক সময় ছবি টবি দিয়ে কাস্টমাইজড করাই। সো দিস ভেক্টরস আর কাস্টমাইজড ফর দ্য ক্লোনিং অফ ভেরি লং সেগমেন্টস অফ ডিএনএ। অর্থাৎ এই ভেক্টরটা আমি বানালাম কেন, নর্মাল প্লাজমিড ভেক্টরের থেকে এই ভেক্টরটা আলাদা কেন, যেটা হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া, ওই জন্য নামটা হয়েছে, দেখ, ব্যাকটেরিয়ার মধ্যে থেকে পাওয়া আর্টিফিশিয়ালি বানিয়েছি ক্রোমোজোম, ওই জন্য বলছে ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম। কাস্টমাইজড করে এমন ভাবে তৈরি করলাম যাতে অনেক বড় সেগমেন্ট অফ ডিএনএ ক্যারি করতে পারে, অ্যাপ্রক্স 100 থেকে 300 কেবি অফ ডিএনএ। ঠিক আছে, এবার এদের ক্যারেক্টারিস্টিক্স পরীক্ষায় আসতে পারে কি, আইদার শর্ট নোটস বা ক্যারেক্টারিস্টিক প্রপার্টি। দে জেনারেলি ইনক্লুড আ ভেরি স্টেবল অরিজিন অফ রেপ্লিকেশন, যেটা খুব দরকার। অরিজিন অফ রেপ্লিকেশনের কাজ কি, উই নো, যেখান থেকে আলটিমেটলি রেপ্লিকেশন ইনিশিয়েট হয় বা স্টার্ট হয়। সো দ্যাট মেনটেন্স দ্য প্লাজমিড অ্যাট 1 or 2 কপিস পার সেল, কপি নাম্বারও রেগুলেট করতে হেল্প করে থাকে। অ্যান্ড সিলেক্টেবল মার্কার্স, মার্কার তো থাকতেই হবে, উইদাউট মার্কার আমরা আইডেন্টিফাই করবো কি করে যে ভেক্টরটা কারোর মধ্যে ঢুকেছে না ঢুকেনি। তাই সিলেক্টেবল মার্কার্স রয়েছে, কনফারিং রেজিস্ট্যান্স টু দ্য অ্যান্টিবায়োটিক ক্লোরামফেনিকল। তাহলে এখানে কি ধরনের রেজিস্ট্যান্স জিন থাকে না, ক্লোরামফেনিকল রেজিস্ট্যান্স জিন। ব্যাক ভেক্টরস ওয়্যার অলসো মডিফাইড, ঠিক আছে, ব্যাক ভেক্টরসকে কখনো কখনো আবার মডিফাই করে তার মধ্যে আমি আর্টিফিশিয়ালি ল্যাগ জেড জিনটাকে আমি ঢোকাই, টু অ্যালাউ ইজি আইডেন্টিফিকেশন অফ রিকম্বিনেন্টস। ইজি আইডেন্টিফিকেশন মানে, যেহেতু আমরা জানি শুধুমাত্র অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন থাকলে, বোঝার চেষ্টা করো, শুধুমাত্র অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন থাকলে সেক্ষেত্রে আমাকে দুবার করে স্ক্রিনিং করে বুঝতে হয় যে কোন জায়গায় ঢুকেছে, এবং আমাকে আবার নতুন করে আবার ডাবল স্ক্রিনিং মেথড করে আমাকে আইডেন্টিফাই করতে হয় যে ভেক্টর শুধু একা ঢুকেছে না ভেক্টর জিন অফ ইন্টারেস্ট নিয়ে ঢুকেছে। কিন্তু সে জায়গায় পাক 18 এর ক্ষেত্রে যেমন আমরা দেখেছি, ল্যাগ জেড সিকোয়েন্স থাকলে সেখানে কিন্তু আমরা সিঙ্গেল স্ক্রিনিং মেথডে, অর্থাৎ ব্লু কলোনি না হোয়াইট কলোনি, এটা দিয়ে আমি সহজেই বুঝে ফেলতে পারবো যে ভেক্টরটা রিকম্বিনেন্ট ভেক্টর নাকি নন রিকম্বিনেন্ট ভেক্টর। ওই জন্য সিঙ্গেল স্ক্রিনিং এ করে নেওয়া যায় বলে অনেকেই চায় প্লাজমিডের মধ্যে ল্যাগ জেড কে ঢোকাতে, হ্যাঁ, টু অ্যালাউ দ্য ইজি আইডেন্টিফিকেশন অফ রিকম্বিনেন্স। তারপরে জিন স্যাক বি এনকোডিং লিভানিউ সরি gene SAC-B encoding levan sucrase was also incorporated into BAC vectors. The protein levan sucrase turns sucrose into levan. Levanটা কি, একটা toxic product for bacteria. So bacteria cultured on media containing sucrose will die if SAC-B is intact, as in non-recombinant cells. এটা আরেকটা জিনিস, আমি এটা আগে কোনোদিন পড়িনি, এখানেই প্রথম দেখলাম। দ্য প্রোটিন, একটা প্রোটিন ঢোকানো হচ্ছে যার নাম হচ্ছে লিভান সুক্রেস, ঠিক আছে। এই লিভান সুক্রেসের জিনটা, লিভান সুক্রেস ঢুকিয়ে রাখি আমরা, যদি মিডিয়ামে সুক্রোজ থাকে তাহলে এই ব্যাকটেরিয়া কন্টেনিং দিস লিভান সুক্রেস সেই সুক্রোজটাকে লিভানে মানে কনভার্ট করবে, করে সেটা একটা টক্সিক প্রোডাক্ট ফর ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াটা মরে যাবে। ওই জন্য বলছে ব্যাকটেরিয়া কালচার্ড অন মিডিয়া কন্টেনিং সুক্রোজ উইল ডাই ইফ স্যাক বি, মানে স্যাক বি জিনটা যদি ঢোকানো হয়, ইফ স্যাক বি ইজ ইনট্যাক্ট অ্যাজ ইন নন রিকম্বিনেন্ট সেলস। আর যদি স্যাক বি এর মধ্যে ভেরিয়াস কাইন্ডস অফ তোর মানে রেকগনিশন সিকোয়েন্স থাকে এবং স্যাকবিটাকে কেটে কোনো জিন অফ ইন্টারেস্ট ঢোকে, তাহলে ব্যাকটেরিয়া মরবে না। তাহলে ইফ দ্য ভেক্টরস ক্যারিজ অ্যান ইনসার্ট ডিএনএ, তাহলে স্যাক বি ইজ ডিসরাপ্টেড অ্যান্ড ইজ আনএবল টু প্রডিউস লিভান সুক্রেস অ্যান্ড দ্য ব্যাকটেরিয়া ক্যান সার্ভাইভ ইন দ্য মিডিয়া কন্টেনিং সুক্রোজ। আশা করছি বোঝা যাচ্ছে, এভাবেও আইডেন্টিফাই করা যায়। The large circular recombinant DNAs are transferred to the host bacteria by electroporation. Obviously, gene of interest ঢোকানোর পর আমাকে তো প্রথমে
আমাকে তো জিন অফ ইন্টারেস্টটাকে একটা হোস্টের মধ্যে ঢোকাতে হবে যাতে অনেকগুলো কপি আমি তৈরি করতে পারি, যেটাকে আমরা এই ঢোকানোর পদ্ধতিটাকে বলি আমরা ট্রান্সফরমেশন। হ্যাঁ, এবার আমরা এই যে পদ্ধতিতে এই জিন অফ ইন্টারেস্টটাকে মানে জিন অফ ইন্টারেস্ট উইথ ভেক্টর আমরা হোস্টের মধ্যে ঢুকিয়ে থাকি, এই প্রসেসটাকে এখানে আমরা ইলেকট্রোপোরেশন বলে থাকছি। ইলেকট্রোপোরেশন ইলেকট্রিক চার্জ দিয়ে ঢোকানো হয়, পোর্ট তৈরি করা হয়, ছিদ্র তৈরি করে ইনসার্ট করানো হয়, এটা পরে দেখবো আমরা। অ্যাজ দ্য ব্যাকটেরিয়াল সেল উইল গ্রো, ব্যাকস উইল রেপ্লিকেট অ্যান্ড ক্যান বি আইসোলেটেড। এই হচ্ছে ব্যাক ভেক্টরস, ছবিতে দেখতে পাচ্ছি আমরা। এই হচ্ছে ক্লোনিং সাইটস, মানে এর মধ্যে ল্যাগজের জিন রয়েছে বা লিভান সুক্রেস বা স্যাক বি জিন রয়েছে, হোয়াট এভার। এই হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন। এই হচ্ছে এ প্লাজমিডের পার্ট, ওই যে আগেই বলেছি কাস্টমাইজড করা হয়েছে, কাস্টমাইজড করে এর মধ্যে ক্লোরামফেনিকল রেজিস্ট্যান্স জিন ঢোকানো হয়েছে। এটা হচ্ছে ইকোলাই থেকে নেওয়া ন্যাচারাল পার্ট। এবার আমি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাটলাম, ক্লোনিং সাইটেই কাটবে, যে কোনো সাইটে কাটবে না, এই জায়গায় রেকগনিশন সিকোয়েন্স ছিল। লার্জ ফরেন ডিএনএ ফ্র্যাগমেন্টটাকে আমি ঢোকালাম, দেখ ঢুকে গেল, রিকম্বিনেন্ট ব্যাক তৈরি হলো, ইলেকট্রোপোরেশনের মাধ্যমে আমি হোস্ট সেলের মধ্যে ঢোকালাম। এবার আমি কি করলাম, সিলেকশন অফ ক্লোরামফেনিকল রেজিস্ট্যান্স সেলস। ঠিক আছে, সিলেকশন অফ ক্লোরামফেনিকল রেজিস্ট্যান্ট সেলস কি করে দেখবো, অ্যাগার কন্টেনিং ক্লোরামফেনিকল, কলোনিজ উইথ রিকম্বিনেন্ট ব্যাকস আর হোয়াইট। ঠিক আছে, আবার বলছি কলোনিজ উইথ রিকম্বিনেন্ট ব্যাকস আর হোয়াইট, আর যাদের মধ্যে ঢোকেনি তারা রেড কলোনি দেবে। এটাকে আমরা আবার রেড হোয়াইট স্ক্রিনিংও কখনো কখনো বলে থাকি কেউ কেউ। তাহলে ব্যাকস আর ইউজফুল ফর ক্লোনিং লার্জার জিনস ইনক্লুডিং দ্য আপস্ট্রিম রেগুলেটরি regions controlling the gene expression, যেমন promoter, operator, etc. These are used in the genome sequencing projects to clone several genes together, since several thousands of base pairs can be cloned into the back vector. BAC do not undergo recombination in the host cell and are helpful tools in physical mapping studies of genomes. These vectors are also utilized for cloning infectious DNA and RNA pathogens and development of vaccines. BACs are not suitable for cloning DNA sequences toxic to E. coli and AT-rich DNA fragments. এই হচ্ছে গল্প about the ব্যাক ভেক্টরস। কেমন, তাহলে এখান থেকে তো ব্যাক ভেক্টরস আমরা পড়বই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আশা করছি ব্যাক ভেক্টরস বোঝা গেছে। তাহলে ব্যাকস এর ক্যাপাসিটি কত, এই যে দেখতে পাচ্ছি আমরা, এটা পড়লাম, ক্যারিং ক্যাপাসিটি 75 থেকে 300 কেবি। এর মধ্যে প্লাজমিড containing, এটা কন্টেইনিং হবে, প্লাজমিড কন্টেইনিং অরিফর্ম ইকোলাই এ প্লাজমিড। অ্যানালাইসিস অফ লার্জ জিনোমস এর জন্য আমরা ব্যাক ভেক্টরটা ইউজ করে থাকি। তাহলে এই গেল আমাদের ব্যাক ভেক্টরস এর গল্প। আমি দেখে নিচ্ছি এখানে কোনো ব্যাক ভেক্টরস আমরা আর পাবো কিনা, না এখান থেকে দরকার নেই আর ব্যাক ভেক্টরস পড়ার, এখানে ব্যাক ভেক্টরস নেইও, এটার মধ্যে ব্যাক ভেক্টরস নেই, অতএব এখান থেকে আমরা পড়বো না। ঠিক আছে, এখান থেকে আমরা পড়বো না, ওইটুকুই আমার মনে হয় পড়লে ঠিক আছে। আর একটা ব্যাক বোধহয় পরে এখানে কোথাও পেতে পারিস, ঠিক আছে, ব্যাক সেটা পরে কোথাও আমরা যখন স্লাইড দেখবো তখন দেখে নেবো, আর মাথা খারাপ করছি না। আমরা নেক্সট চলে যাচ্ছি, ব্যাকের পর ইয়াক ছিল, ইয়াক পরে পড়ছি, আর আগে দেখে নি ব্যাকটেরিওফাজ অ্যাজ ভেক্টরস। আচ্ছা, তোদের যদি ব্যাক নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমরা জিজ্ঞেস করতে পারিস, আদারওয়াইজ আমরা চলে যাচ্ছি ব্যাকটেরিওফাজ ভেক্টরের মধ্যে। ম্যাক্স ডেলব্রুক, ম্যাক্স ডেলব্রুক খুব নামকরা সায়েন্টিস্ট, তোরা হয়তো এখনো দেখিসনি, উনি মিউটেশন নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করেছিলেন আর কি। লুরিয়া ডেলব্রুক ফ্লাকচুয়েশন টেস্ট, মিউটেশন যে র্যান্ডম হয়, মিউটেশন যে আর্টিফিশিয়ালি হয় না, সেটাকে ওনারা প্রমাণ করেছিলেন। যাই হোক, তো ম্যাক্স ডেলব্রুক in the 1940s laid foundations for the study of bacteriophages. Bacteriophages নিশ্চয়ই তোরা জানিস, ব্যাকটেরিওফাজ হচ্ছে এমন এক ধরনের ভাইরাস যারা 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 ব্যাকটেরিয়াকে তাদের হোস্ট হিসেবে অ্যাকোয়ার করে থাকে, তাদেরকে আমরা ব্যাকটেরিওফাজেস বলে থাকি। তাহলে ব্যাকটেরিওফাজেস অর ফাজেস আর ভাইরাল জিনোমস, হ্যাঁ, দ্যাট অ্যাটাক ব্যাকটেরিয়া। স্ট্রাকচারালি ব্যাকটেরিওফাজেস ক্যান বি টেললেস, অর্থাৎ ল্যাস থাকে না, টেললেস উইথ হেড অ্যান্ড টেল অর ফিলামেন্টাস। ঠিক আছে, আবার বলছি ক্যান বি টেললেস হতে পারে, অথবা উইথ হেড অ্যান্ড টেল হতে পারে, অথবা ফিলামেন্টাস হতে পারে। তাহলে কিরকম হতে পারে, টেললেস ব্যাকটেরিওফাজ, হেড আর টেল যুক্ত ব্যাকটেরিওফাজ, বা ফিলামেন্টাস ব্যাকটেরিওফাজ, হোয়াট এভার, তার মধ্যে ফাজের জিনোম থাকবে। তাহলে ফাজ জিনোম হুইচ ক্যান বি সিঙ্গেল অর ডাবল স্ট্যান্ডার্ড হতে পারে। হ্যাঁ, এবার ডিএনএ অর আরএনএ ইজ এনক্যাপসুলেটেড ইন অ্যান আইকোসাহেড্রাল প্রোটিন শেল, যাকে আমরা বলি ক্যাপসিড, এগুলো আমরা জানি। ইন টেললেস অর টেলড ফর্মস, ছবিতে দেখাচ্ছে একটাতে টেললেস, দুটোতেই টেল আছে যদিও দেখা যাচ্ছে এখানে, এটা হচ্ছে আইকোসাহেড্রাল হেড, এই হচ্ছে জিনোম, দিস আর দ্য টেল ফাইবার্স। ওকে, এই হচ্ছে প্রোটিন কোড, ছবিটা আমরা জানি, এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই, এটা নর্মাল টিপিক্যাল ব্যাকটেরিওফাজের গল্প। এবার এই ব্যাকটেরিওফাজকে আমরা কি করে ভেক্টর হিসেবে ডিজাইন করব, বা ভেক্টর হিসেবে কি করে ইউজ করব, সেটা আমরা দেখব। Fudges may be designed, দেখতে পাচ্ছি আমরা, fudges may be designed as either temperate or virulent.
কেমন? এই টেম্পারেট আর ভিরুলেন্ট কথাটার মানে কি? একটা হচ্ছে লাইটিক আর একটা হচ্ছে লাইসোজেনিক। একটা হোস্ট সেলের মধ্যে ঢুকে হোস্ট সেলকে ফাটিয়ে বেরিয়ে আসবে, আর একটা হোস্ট সেলের সঙ্গেই সহাবস্থান করবে। যারা হোস্ট সেলের সঙ্গেই কোএক্সিস্ট করে যাদেরকে আমরা বলি প্রোফাজ, দ্যাট ইজ দ্য টেম্পারেট। আর যারা কেটে বেরিয়ে আসবে লাইটিক, তারা হচ্ছে ভিরুলেন্ট, ডিপেন্ডিং অন দেয়ার লাইফ সাইকেলস। এই যে গল্প বলছে, when a phage enters a bacterial cell it can produce more phages of its kind and kill the bacterial cell। এটাকে আমরা লাইটিক গ্রোথ বলে থাকি, এটা তোরা জানিস। It can also integrate into the chromosome of a host and remains in a quiescent state without killing the bacterial cell। Quiescent মানে ডরম্যান্ট বা সুপ্ত অবস্থায় থেকে যায়, এটাকে আমরা বলে থাকি টেম্পারেট ফাজ, and this is called lysogenic growth cycle of a phage. Virulent phages exhibit only the lytic cycle. Temperate phages exhibit both lysogenic as well as the lytic cycle। কেমন? এইবার আমরা আসছি, এই যে এত কিছু পড়ে ফেললাম, ব্যাকটেরিওফাজ কিরকম দেখতে, ল্যাজ আছে না মাথা আছে না মুন্ডু আছে, সব পড়ে ফেললাম। পড়ার পর ফাইনালি আমরা দেখছি ব্যাকটেরিওফাজেস ক্যান বি ইউজড অ্যাজ ভেক্টরস অ্যাজ লার্জার নন ভাইরাল ডিএনএ সেগমেন্টস ক্যান বি প্যাকেজড ইন দ্য ভাইরাস পার্টিকেল, যেটা আমাদের মেন উদ্দেশ্য। কেমন? তাহলে আবার বলছি এই লাইনটা দেখ, ব্যাকটেরিওফাজেস ক্যান বি ইউজড অ্যাজ ভেক্টরস অ্যাজ লার্জার, বলছে কি ঢোকাবো এর মধ্যে? নন ভাইরাল ডিএনএ। সে কি নিতে পারবে? একটা ভাইরাল ডিএনএ কি নন ভাইরাল ডিএনএ অ্যাকোয়ার করতে পারে? যদি পারে তবেই ওকে ভেক্টরের সাথে ইউজ করতে পারবো। ওই জন্য বলছে অ্যাজ লার্জার নন ভাইরাল ডিএনএ সেগমেন্টস ক্যান বি প্যাকেজড ইন দ্য ভাইরাস পার্টিকেল। তাহলে ফাজ ভেক্টরস ইটসেলফ, আবার বলছি, ফাজ ভেক্টরস ইনফেক্ট সেলস মোর এফিশিয়েন্টলি দ্যান প্লাজমিডস ট্রান্সফর্ম দ্য সেলস। মানে প্লাজমিডের থেকে ফাজ ভেক্টরের একটা অ্যাডভান্টেজ রয়েছে, তারা খুব সেলকে খুব এফিশিয়েন্টলি ইনফেক্ট করতে পারে। দেয়ারফর yield of clones with phage vectors is usually more than the yield of plasmid transform cells। হ্যাঁ, মানে অনেক বেশি তাড়াতাড়ি অনেক বেশি পরিমাণে আমরা কিন্তু কপি পাবো, এটা আমাদের একটা উদ্দেশ্য হতে পারে ফাজ ভেক্টর ইউজ করার। এটা লাইটিক বা লাইসোজেনিক সাইকেল বলেছে, এটা নিয়ে মাথা খারাপ করার দরকার নেই। নেক্সট আমরা চলে আসছি ল্যামডা ফাজ। ঠিক আছে, এবার আমরা ওই যে বললাম ব্যাকটেরিওফাজের মধ্যে আমরা কাকে কাকে আমরা আমাদের সিলেবাসের মধ্যে দুটো এরকম ব্যাকটেরিওফাজ রয়েছে, একটা হচ্ছে ল্যামডা আর একটা হচ্ছে M13। কেমন? তো ল্যামডাটা আমাদের এখানে দেখতেই হবে। ল্যামডা ব্যাকটেরিওফাজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, তোরা তো ল্যামডা পড়েই ফেলেছিস অলরেডি। ল্যামডা ব্যাকটেরিওফাজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট এন্ড দ্য ওয়াইডলি ইউজড ভেক্টরস হ্যাভিং লিনিয়ার জিনোমস। এদের মধ্যে যে জিনোম থাকে দ্যাট ইজ লিনিয়ার কিন্তু ডাবল স্ট্র্যান্ডেড। ওয়াইল্ড টাইপ ল্যামডা ফাজেস হ্যাভ 48.5 kb linear double stranded DNA genomes having 73 ORFs ওপেন রিডিং ফ্রেম। মানে যার একটা ওপেন রিডিং ফ্রেম বলতে যার একটা ইনিশিয়েটিং সিকোয়েন্স থাকবে আর একটা মানে স্টার্ট কোডন এবং স্টপ কোডন থাকবে। যাই হোক, দ্য লিনিয়ার জিনোমস বিয়ার শর্ট সিঙ্গল স্ট্যান্ডার্ড সিকোয়েন্স। হ্যাঁ, অ্যান্ড আমরা জানি যতই এটা লিনিয়ার জিনোম হোক এবং ডাবল স্ট্যান্ড হোক, কিন্তু তার এন্ড গুলো সিঙ্গল স্ট্যান্ডার্ড, যাকে আমরা স্টিকি এন্ড বলে থাকি বা এটাকে আমরা কোহেসিভ এন্ডও বলে থাকি। তো এরকম ল্যামডার মধ্যে দেখতে পাওয়া যায়, সেটাই বলছে দ্য লিনিয়ার জিনোম বিয়ার্স শর্ট সিঙ্গল স্ট্যান্ডার্ড সিকোয়েন্স at its ends and that is known as the cos site। এই cos কথাটা এসছে কোহেসিভ সাইট, কোহেসিভ এন্ড, বা কস কথাটা এসছে কমপ্লিমেন্টারি টু ইচ আদার। মানে দুটো ল্যামডা পাশাপাশি এলে কিন্তু জুড়ে যাবে। তাহলে বা দুটো ল্যামডা নয়, একটাই লিনিয়ারকে যদি আমরা দুদিকে এরকম করে প্যাচ খাওয়াই, বোঝার চেষ্টা কর। মানে একটা একটা লম্বা এরকম স্টিকি, মানে দুদিকে এরকম স্টিকি এন্ড রয়েছে, দুজনকে যদি আমরা সার্কেল পাকিয়ে দিই, লিনিয়ারটাকে আমরা গোল করে দিই, তাহলে কিন্তু এই যে 12 বেস পেয়ারের একটা সিঙ্গেল স্ট্যান্ড এন্ড বেরিয়েছিল, ওই একটা এন্ড আর একটা এন্ডের সঙ্গে জুড়ে যাবে। তো সেটাই বলছে যে দিস কোহেসিভ অর স্টিকি এন্ডস এনেবল সার্কুলারাইজেশন অফ দ্য জিনোম আফটার ইনফেকশন ডিউরিং প্যাকেজিং। কি ইন্টারেস্টিং, ভেবে দেখ। আবার বলছি, নর্মালি কিন্তু তারা থাকে লিনিয়ার ফর্মে, ডাবল স্ট্যান্ড ফর্মে। কেমন? এবং লিনিয়ার ফর্মে এবং ডাবল স্ট্যান্ড ফর্মে থাকে, যার দুদিকের এন্ডে 12 বেস পেয়ার মতো সিঙ্গেল স্ট্যান্ড এন্ড থাকে, যেখানে ডাবল স্ট্যান্ড থাকে না, ওই জায়গাটাকে আমরা কস সাইট বলছি। এবার এই কস সাইটটা দিস, ঠিক ঠিক আছে, দিস this cohesive or stick this this cohesive or sticky ends enable circularization of the genome। ভেবে দেখ, ল্যামডা জিনোম আফটার ইনফেকশন, যখন ও কোনো একটা ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করছে, ডিউরিং প্যাকেজিং, যখন প্যাকেজ করছে। কেমন? ডিউরিং প্যাকেজিং। আচ্ছা, ফাজ ভেক্টরস কি বলছে দেখ, ফাজ ভেক্টরস বাইন্ড টু দ্য রিসেপ্টরস অন দ্য ব্যাকটেরিয়াল সারফেস। ফাজ ভেক্টরস প্রথমে ব্যাকটেরিয়াল সারফেসের রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে আক্রমণ করতে যাচ্ছে, and this is known as the adsorption। then the phage DNA is injected into the cell and the phage life cycle can start। The phage genome circularizes and the phage can initiate
either the lytic or the lysogenic cycle depending on the nutritional status and the metabolic status of the host cell, খাবার দাবার আছে না নেই তার উপর। The ratio of phage to bacteria during adsorption also influences the lytic or lysogenic cycle. আচ্ছা, ইম্পর্টেন্ট ফিচার্স কন্ট্রিবিউটিং টু দ্য ইউটিলিটি অফ ল্যামডা ফাজ অ্যাজ আ ভেক্টর। হঠাৎ করে আমরা কেন ল্যামডাকে আমরা ভেক্টর হিসেবে ইউজ করছি, তার পেছনের কারণটা কি সেটা বলছে। দেখ, অনলি 2/3 অফ দ্য জিনোম ইজ এসেনশিয়াল। ল্যামডার মাত্র 3/2 জিনোম শুধুমাত্র এসেনশিয়াল, অ্যান্ড অ্যাবাউট 1/3 অফ দ্য জিনোম ইজ নন এসেনশিয়াল। 1/3 জিনোম ল্যামডার নিজেরই কোনো কাজে লাগে না, মানে যেটাকে যদি আমরা ডিসকার্ড করে দিই তাহলে ল্যামডার কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে হুইচ ক্যান বি ডিসকার্ডেড, এবং সেই জায়গায় আমরা ফরেন ডিএনএ ঢোকাতে পারি। বোঝা গেল? তাহলে আবার বলছি, অনলি 2/3 অফ দ্য জিনোম ইজ এসেনশিয়াল অ্যান্ড অ্যাবাউট 1/3 অফ দ্য জিনোম ইজ নন এসেনশিয়াল, হুইচ ক্যান বি ডিসকার্ডেড অ্যান্ড রিপ্লেসড উইথ দ্য ফরেন ডিএনএ. The middle region of the lambda genome is dispensable as it controls the lysogenic properties of the phage. Therefore, these regions can be deleted. এই রিজিয়নটাকে আমরা ডিলিট করতে পারি, কারণ আমরা লাইসোজেনিক চাইছি না, সেই জন্য এটাকে আমরা ডিলিট করতে পারি উইদাউট ডিসরাপ্টিং দ্য ফাংশনস রিকোয়ার্ড ফর দ্য লাইটিক গ্রোথ সাইকেল, এন্ড দিস রিজিয়ন ইজ সাবস্টিটিউটেড উইথ দ্য পলিলিঙ্কার। পলিলিঙ্কার মানে ওখানে আমি বিভিন্ন রকম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের রেকগনিশন সাইট ঢুকিয়ে দিলাম, যাতে সেখানে আমি কোনো ফরেন ডিএনএ কে ঢোকাতে পারবো। তাহলে কোন জায়গায় ঢোকালাম, যেটা নন এসেনশিয়াল সাইট। ল্যামডা কিন্তু ল্যামডাই রইলো, কিন্তু সে হয়ে উঠলো আস্তে আস্তে ভেক্টর, সেখানে ফরেন ডিএনএ ক্যারি করতে পারবে। তাহলে the packaging mechanism in lambda phage facilitates insertion of recombinant DNA, as packaging into infectious phage particles is possibly only if DNA is between 40 থেকে 53 kb long, মানে এতটা ডিএনএ সে ক্যারি করতে পারে। ঠিক আছে। ল্যামডা ব্যাকটেরিওফাজ ভেক্টরস ক্যান বি digested to release 3 fragments, of which 2 fragments harbor essential gene. 3টে খণ্ড হয়ে যায়, তার মধ্যে 2টো খণ্ড ইজ ভেরি এসেনশিয়াল, যেমন যার মধ্যে 30 kb জিন থাকে, and the third middle fragment can be discarded when additional DNA is inserted for cloning. সেটাকেই আমরা ডিসকার্ড করে সেখানে আমরা অ্যাডিশনাল ডিএনএ ঢোকাতে পারি, প্রোডিউসিং ভায়াবল ফাজ পার্টিকেলস। তার সত্ত্বেও কিন্তু এই অ্যাডিশনাল ডিএনএ কে কন্টেন করেও একটা ফাজ কিন্তু তার মতো করে নতুন নতুন ফাজ তৈরি করতে পারে, কিন্তু তার মধ্যে নন ভাইরাল ডিএনএও এক্সিস্ট করছে বা জিন অফ ইন্টারেস্ট। Therefore, bacteriophage vector allow the insertion of DNA fragments up to 23 kb. ওয়ান্স, তাহলে কতটা কেবি ডিএনএ সে নিতে পারে? 23 কেবি ওয়ান্স। তার কারণ টোটাল জিনোম সাইজ কিন্তু নষ্ট করা যাবে না, সেটা হচ্ছে 48.5 কেবি। কেমন? তাহলে ভেবে দেখ, 30 কেবি অ্যাপ্রক্স, ওদিকে 23, তাহলে 43 হয়ে গেল। ওই জন্য বলছে ম্যাক্সিমাম হচ্ছে সে 40 থেকে 53 কেবি লং। তাহলে ওইটা যেন কখনোই নড়চড় না হয়। তাহলে 30 কেবি হচ্ছে এসেনশিয়াল, আর ল্যামডার মধ্যে 23 কেবি ছিল নন এসেনশিয়াল। 23 কেবিটাকে বাদ দিয়ে আমি 23 কেবি কি ঢোকালাম? 23 কেবি ফরেন ডিএনএ ফ্র্যাগমেন্ট। তাহলে once the bacteriophage fragments are ligated to insert DNA fragments of appropriate size, the resulting কি হয়ে গেল এবার? recombinant DNAs can be packaged into the phage particles. আমি ফাজের মধ্যে এটাকে আমি প্যাকেজ করতে পারবো, and this requires adding packaged phage to crude bacterial cell extracts containing all the proteins required to assemble a complete phage, also known as in vitro packaging. Nearly all infective viable phages assemble containing a foreign DNA fragment, and they can be subsequently transferred into E. coli cells in an efficient manner. Additional advantage of using these modified phages as vector is that they can enter bacteria much more easily than plasmids. And one of the major limitations, এটা হচ্ছে বাধ্যবাধকতা, of lambda vector is that the head packaging imposes a physical limitation on the amount of DNA that can be incorporated into it during phage assembly. মানে আমরা তার 23 কেবির বেশি ডিএনএ ঢোকাতে পারবো না, এটা একটা লিমিটেশন, কারণ ফাজ হেডের মধ্যে সেটা ঢুকবে না, হেড অ্যালাউ করবে না, and this restricts the size of the foreign DNA fragments that can be cloned into lambda phage. And during packaging, infectious phage particles can be constituted from DNA that is approximately between 40 to 53 kb long. Thus, a wild-type phage genome can accommodate only around 23 kb of cloned foreign DNA. And this drawback has been taken care of by careful construction of vectors to accommodate fragments of DNA that are close to the theoretical maximum limit for the particular vector. Lambda vector দু রকমের হতে পারে, একটাকে বলি আমরা insertion vectors আর একটাকে বলি আমরা replacement or substitution vectors। মনে রাখবি, নামটা শুনেই আমরা বুঝতে পারছি, as the name suggests, in the vectors no phage DNA is removed and foreign DNA fragments are inserted. এখানে কোনো কিছু রিমুভ করা হয় না, জাস্ট ইনসার্ট করা হয়, and they have a single recognition site for one or more restriction enzymes that cut it only once, একবারই কাটা যাবে। The foreign DNA fragments are inserted into this site in the lambda genome. Since phage DNA is not removed, there is a limit
on the size of insert that can be cloned in this vector. সাইজটা খুব মাথায় রাখতে হয়, অল্পই ঢোকানো যায়। They are generally utilized for construction of মনে রাখবি cDNA libraries for eukaryotic mRNA sequence। এগুলোই পরীক্ষায় আসে যে কোন কাজে লাগবে। Lambda T10 and Caron 16A are examples of lambda insertion vectors। ছবিতে আমরা বুঝতে পাচ্ছি এটা হচ্ছে নরমাল ল্যামডা ডিএনএ 14 কেবি নন এসেনশিয়াল রিজিয়ন, মিডল রিজিয়নটা বলি, বাদ বাকি হচ্ছে এসেনশিয়াল রিজিয়ন। আমি কি করলাম, এই হচ্ছে ল্যামডা ইনসারশন ভেক্টর আমি তৈরি করে ফেললাম। দেখতে পাচ্ছিস ল্যামডা ইনসারশন ভেক্টর 35 থেকে 40 কেবি সাইজের মতো। কি করে না, এর মধ্যে আমি এই নন এসেনশিয়াল রিজিয়নটাকে আমি এখানে রিমুভ করে দিলাম। তখন আমি এমন জিনিস ঢোকালাম যেমন ফর এক্সাম্পল ল্যামডা GT10। কি করেছি আমি এখানে এই পার্টটা ডিলিট করে এই জায়গায় আমি ইকো R1 এর রেকগনিশন সিকোয়েন্স আছে এমন একটা সিকোয়েন্স এখানে ইনসার্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে এর মধ্যে আমি ঢোকাতে পারবো। আর ল্যামডা ZAP2 এটাও এর মধ্যে ল্যাগ জেড ঢোকাবো। আর এখানে এই পোর্শনটা যে ডিলিটেড পোর্শন। ঠিক আছে, এবার বলেই দিয়েছি না ডায়াগোনাল রিপ্রেজেন্টেশন, যেখানে P represents for the polylinker site, অর্থাৎ এখানে মাল্টিপল ক্লোনিং সাইট is there in the lag Z prime gene of lambda ZAP2 that contain unique restriction sites. নেক্সট আমরা চলে আসছি রিপ্লেসমেন্ট ভেক্টরস। রিপ্লেসমেন্ট ভেক্টরের মধ্যে এই সাইটটাকে স্টাফার ফ্র্যাগমেন্ট বলি আমরা, এটাকে আমরা রিমুভ করে দিই, করে সেইখানে আমরা নতুন ডিএনএ ফ্র্যাগমেন্ট ঢোকাচ্ছি। এই জন্য বলছি আমরা রিপ্লেসমেন্ট বা সাবস্টিটিউশন। তাহলে ইনসারশন ভেক্টরস হ্যাভ রেস্ট্রিক্টেড স্কোপ ফর ক্লোনিং লার্জ পিস অফ ডিএনএ। বড় ডিএনএ ওখানে ঢোকাতে পারি না, যেহেতু বাইরে থেকে জাস্ট অল্পই ঢোকাতে পারি। Therefore, replacement vectors were developed in which a middle dispensable filler fragments discarded and replaced with the insert DNA, and these vectors contain restriction sites flanking the non-essential region of the phage, and they can accommodate larger inserts than insertion vectors. আসতে পারে যদি বলে কে বেশি ভালো, রিপ্লেসমেন্ট না ইনসারশন, উত্তর হবে replacement vectors are more superior than the insertion vectors. The middle region, which is replaced by the foreign DNA, usually contains a gene that makes phage non-viable in an appropriate bacterial host. Non-viable, দেখতে পাই না। Therefore, vector molecules which do not contain foreign DNA can be selected against vector molecules containing foreign DNA which will be viable. They are generally utilized for the construction of genomic library. EMBL4 and Caron 40 are examples of replacement vectors। দেখতে পাচ্ছি আমরা EMBL4, যার মধ্যে আমরা এখানে ভেরিয়াস কাইন্ড অফ রেকগনিশন সিকোয়েন্স দিয়েছি, আপ টু 23 কেবি সে নিতে পারে, তার বেশি নয়। এই যে ইকো R1 BAM-H1 আর সাই1 দিয়ে আমরা বা কম্বিনেশন সাইট দিতে পারি, বা এরকম আমরা ইউজ করতে পারি। আর ফর এই যে বলছে RBS, আর ফর ইকো R1, B ফর BAM-H1 and S ফর SAL1, মানে তিনটে আলাদা আলাদা রেকগনিশন সিকোয়েন্স রয়েছে ফর দ্য থ্রি ডিফারেন্ট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। যখন যেরকম আমরা পাবো সেরকম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে আমরা একইভাবে ফরেন ডিএনএ কে কাট করে এখানে ভেক্টরটাকেও কাট করে ঢোকাতে পেরে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ মলিকিউলস তৈরি করতে পারবো। তাহলে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে যে ক্রাইটেরিয়া অফ ল্যামডা বা ইউটিলিটি অফ ল্যামডা ফাজ টু বি ইউজড অ্যাজ আ ভেক্টর বা ডিফারেন্স বিটুইন ল্যামডা ইনসারশন ভেক্টরস অ্যান্ড ল্যামডা রিপ্লেসমেন্ট ভেক্টরস এর পার্থক্য বলো। তুমি কি মনে করো কোন ধরনের ভেক্টর কোন কোন ক্ষেত্রে কাজে লাগে? আমরা যখন জিন লাইব্রেরি বানাবো, মনে রাখবি cDNA লাইব্রেরির জন্য ল্যামডা ইনসারশন আর জিনোমিক ডিএনএ লাইব্রেরির জন্য আমরা ল্যামডা রিপ্লেসমেন্ট ভেক্টরস ইউজ করে থাকি। আর এক্সাম্পল আসতে পারে যেটা ল্যামডা GT10 বা ZAP2 বা EMBL4, কোনটা কোন ধরনের ভেক্টর। EMBL4 যেমন রিপ্লেসমেন্ট ভেক্টর, ZAP2 বা ল্যামডা GT10 এরা হচ্ছে ল্যামডা ইনসারশন ভেক্টরস। এটা মনে রাখবি, ল্যামডা ভেক্টরস কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর ল্যামডা ভেক্টরস আর প্লাজমিড ভেক্টরের মধ্যে কি লিমিটেশনস বা কি অ্যাডভান্টেজ সেটা তো বললামই ওখানে। একটা যে সাইজ কম্পাইলেশন তো একটা ব্যাপার রয়েছেই, কিন্তু ট্রান্সফরমেশনের দিক দিয়ে দেখতে গেলে হোস্টের এফিশিয়েন্টলি খুব ইনফেক্ট করতে পারে বলে সেক্ষেত্রে ল্যামডা ভেক্টর ইউজ করে আমরা ইলটা অনেক তাড়াতাড়ি পেতে পারি, সেটা হতে পারে। নেক্সট আমাদের আরেকটা ভেক্টর রয়েছে ব্যাকটেরিওফাজের মধ্যে, সেটা হচ্ছে M13। এটা ফিলামেন্টাস একটা ফাজ। M13 হচ্ছে একটা ফিলামেন্টাস ভাইরাস, এত সাইজ পড়তে হবে না, লং and has a smaller genome than lambda phage, আরো ছোট। Its genome is a single stranded circular DNA। আগেরটা কি পড়েছিলাম, ডাবল স্ট্যান্ডার্ড ছিল, লিনিয়ার ছিল, হ্যাঁ কস সাইড ছিল। The 6.4 kb single stranded circular DNA of phage is encapsulated by এত identical protein subunits। এই যে কোড প্রোটিন সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ ইজ দেয়ার, কি সুন্দর করে বোঝাচ্ছে দেখ। আচ্ছা, ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন এত আমার লাগবে না, এত পড়ার সময়ও নেই আমার। আচ্ছা, কি বলছে ক্লোনিং ভেক্টরস হিসেবে M13 ফাজকে আমরা লেখা না পড়ে আমরা যদি এতটা না পড়ে আমরা যদি এখান থেকে দেখে নিই তাহলে আমাদের বোধহয় আরেকটু সুবিধা হতে পারে। দেখ, দিস ইজ দ্য M13 particles। দেখ, M13 ফাজ অ্যাটাচেস টু আ পিলাস অন অ্যান ইকোলাই। ধরো ইকোলাইয়ের মধ্যে এ প্লাজমিড ছিল, তাহলে ও তো পিলি তৈরি করতে পারবে কনজুগেশনে, এই যে পিলি তৈরি করেছে।
তাহলে M13 ফাজ গিয়ে কি করলো, অ্যাটাচেস টু আ পিলাস অন অ্যান ইকোলাই সেল অ্যান্ড ইনজেক্টস ইটস ডিএনএ। দেখ ঢুকিয়ে দিল, দেখতে পাচ্ছিস? তাহলে ইনজেকশন অফ সিঙ্গল স্ট্যান্ডেড ডিএনএ ইনটু দ্য হোস্ট সেল ফলোড বাই সিনথেসিস অফ দ্য সেকেন্ড স্ট্র্যান্ড। সিঙ্গেল স্ট্যান্ড ঢোকার সঙ্গে সঙ্গে দেখি সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএটা ঢুকলো, ঢোকার সঙ্গে সঙ্গে ও কিন্তু ডাবল স্ট্যান্ডে কনভার্ট হয়ে যায়। এটাকে আমরা বলি আরএফ ফর্ম বা রেপ্লিকেটিভ ফর্ম বলছি আমরা। খেয়াল করতে পারছিস, লেখাটা তোরা পড়ে নিবি। এবার কি হলো, রেপ্লিকেশন অফ দ্য রেপ্লিকেটিভ ফর্ম টু প্রডিউস নিউ ডাবল স্ট্যান্ডার্ড মলিকিউলস প্রচুর পরিমাণ তৈরি করলো। মানে এইভাবে M13 কাজ করে থাকে। তাহলে ম্যাচিওর M13 ফাজ আর কন্টিনিউয়াসলি প্রডিউস, দেখ প্রচুর পরিমাণে M13 ফাজ তৈরি হলো। কি হলো দেখ, এই যে রেপ্লিকেটিভ ফর্ম রেপ্লিকেটস বাই রোলিং সার্কেল মেকানিজম টু প্রডিউস লিনিয়ার সিঙ্গল স্ট্যান্ডার্ড ডিএনএ। রোলিং সার্কেল মডেলে সে যখন সে ম্যাচিওর করে গেল, তখন আস্তে আস্তে রোলিং সার্কেল মডেলেও যখন রেপ্লিকেট করছে, যেখান থেকে আমরা সিঙ্গল স্ট্যান্ড পাচ্ছি। হ্যাঁ, কারণ তোরা রোলিং সার্কেল মড অফ রেপ্লিকেশন পড়েছিস, আমি পড়িয়েছি। এবং সেখান থেকে হোস্টের মধ্যে ম্যাচিওর ফাজ পার্টিকেল তৈরি হলো এবং নতুন নতুন আমরা M13 ফাজ পেলাম। কেমন? এইভাবে নিউ M13 ফাজেস আর কন্টিনিউয়াসলি এক্সট্রাক্টেড ফ্রম এন ইনফেক্টেড সেল। পেলাম, ভালো কথা। এবার কি করব, ইনফেক্টেড সেলস কন্টিনিউ টু গ্রো অ্যান্ড ডিভাইড। তাহলে ডটার সেলস কন্টিনিউ টু রিলিজ M13 পার্টিকেলস, যাই বলি না কেন। এইভাবে আমরা এইভাবে M13 ব্যাকটেরিওফাজ একটা রেপ্লিকেশন সাইকেল কন্টিনিউ করে থাকে। তো কেন আমরা এটাকে ভেক্টর হিসেবে ইউজ করব? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, M13 ফাজ হ্যাজ সেভারাল অ্যাডভান্টেজেস অ্যাজ আ ভেক্টর। কেন? ছবিতে এই যে ছবিটা দেখলি, এই ছবির মধ্যে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেল তোদের। দেখ, দ্য রেপ্লিকেটিভ ফর্ম, আমরা রেপ্লিকেটিভ ফর্মটাকে আইসোলেট করতে পারি, মানে ডাবল স্ট্যান্ড। দ্য রেপ্লিকেটিভ ফর্ম অফ M13 ফাজ ক্যান বি আইসোলেটেড অ্যান্ড ম্যানিপুলেটেড অ্যাজ আ ভেক্টর ফর ক্লোনিং ইন আ প্লাজমিড লাইক ম্যানার। প্লাজমিডও ডাবল স্ট্যান্ডেড আর M13 ও ডাবল স্ট্যান্ড হয়ে যাচ্ছে হোস্টের মধ্যে। ওই ফর্মটাকে, রেপ্লিকেটিভ ফর্মটাকে আমাকে আইসোলেট করতে হবে। কেমন? তাহলে the use of vectors like M13 occurring in a single standard forms very useful in large scale sequencing projects, since cloning ball, amplification ball and strand separation steps can be performed in combination, and these are also used in leveling experiment by site directed mutagenesis and fudge display library when a foreign peptide is fused in a frame to a gene coding for one of the code proteins. এই টেকনিকগুলো এখনই বুঝতে পারবি না, টাইম টু টাইম যখন আরো আরডিটি পড়া হবে তখন বুঝতে পারবি। Another advantage of M13 fudge is that it contains multiple cloning sites which are similar to PAC 18 and 19, so that genes cloned in PAC 18-19 can be subcloned। একবার PAC 18-19 এ ক্লোন করার পর আমরা সাবক্লোনিং করতে পারি, সাব মানে আবার করে, at the same sites in the M13 fudge। যেহেতু M13 এর মধ্যে কোনো নন এসেনশিয়াল জিন নেই, সে শুধুমাত্র the 6.4 kb genome of fudge is used very efficiently and only 507 base pair intergenic region is available for insertion of the foreign DNA, খুব কম। Polylinker and lag Z peptide sequence are also inserted into these regions. Disadvantage কি, these vectors are not suitable for long term propagation, কারণ মাত্র as inserts longer than 1 kb cannot be stably, 1 kb এর বেশি ডিএনএ নিতে পারে না। Though there is no packaging constraints, প্যাকেজিং এর কোনো গল্প নেই এখানে, মানে হেডফুল মেকানিজম দ্বারা কতটা নিতে পারবে সেটার যদিও কোনো কনস্ট্রেন্ট নেই, তা সত্ত্বেও but the cloning efficiency decreases when the foreign DNA fragments longer than 1.5 kb are inserted। কেউ বেশি উত্তেজিত হয়ে যদি 1.5 kb এর বেশি ডিএনএ ঢুকিয়ে দেয়, তাহলে কিন্তু আর কাজটা ঠিকঠাক ভাবে হবে না। ঠিক আছে, যে তোরা কিন্তু এখান থেকে আমার মনে হয় পড়তে পারিস ফাজ, পুরো ফাজ M13 সম্বন্ধে এখানে বলা রয়েছে, যেটা আমরা ছবিতে পড়লাম। আমাকে পড়ে দিতে হবে জায়গাটা, বল পড়ে দেবো? কি করব, পড়ে নিবি না পড়ে দেবো? আচ্ছা দেখে নে, ফাজ M13 can enter E. coli through the bacterial sex pilus, যেটা দেখলাম, which is a protein appendage allowing the transfer of the DNA between bacteria। হ্যাঁ, ফাজ জিনোম ঢুকে গেল ব্যাকটেরিয়ার মধ্যে ভায়া পিলের মাধ্যমে, সেখানে তখন সে সিঙ্গেল স্ট্যান্ড ছিল, তারপর সেটা আস্তে আস্তে কনভার্ট হয়ে গেল ডাবল স্ট্যান্ড ইন্টারমিডিয়েট রেপ্লিকেটিভ ফর্মে। এই রেপ্লিকেটিভ ফর্মের মধ্যে একটা স্ট্যান্ডকে আমরা বলি প্লাস ফর্ম, আর যে স্ট্যান্ডটা খুলে যাবে মানে বাইরের স্ট্যান্ড নতুন করে তৈরি হলে সেটাকে বলি মাইনাস স্ট্র্যান্ড। এই প্লাস বা মাইনাস স্ট্র্যান্ড কেন বলা হয় সেটা বুঝতেই পারছিস, যেখান থেকে প্রোটিন তৈরি হবে, যে স্ট্র্যান্ডটা দেখে দেখে সেটা হচ্ছে প্লাস, আর যেটা থেকে নয় সেটা হচ্ছে মাইনাস। It is very essentially similar to plasmid. It acts as a template for replication of the single stranded genome of the virus particles, যেটাকে বলছি আমরা প্লাস স্ট্র্যান্ড by rolling circle replication. The plus strand is then packaged into new virus particles. Thousands of progeny M13 fudge are produced per generation of M13 fudge as a non-lytic virus, as it does not kill its bacterial host, and therefore large quantities of M13 fudge can be cultured and harvested easily. And M13 fudge
can be isolated and manipulated as a vector for cloning in a plasmid like manner. কি করি আমরা কোন ফর্মটাকে নিয়ে রেপ্লিকেটিভ ফর্মটাকে বললাম যেটা the circular double stranded replicative form of DNA is digested at a single site by restriction endonucleases. The cut is made in the polylinker region of the fudge যেখানে বিভিন্ন রকম restriction endonuclease recognition site রয়েছে. Then the double stranded insert DNA fragment is produced by digestion with the same restriction enzyme. Insert DNA is then ligated to the digest vector. The foreign DNA can be inserted in any orientations as both ends of the DNA molecule are same. Therefore, half of the newly synthesized strands packaged into virus particles contain one of the strands of the insert DNA, while the other half will contains the other strand. Infection of E. coli by a single fudge will produce large amounts of single-stranded M13 DNA containing the same strand of the insert DNA. Instead of bacterial colonies, fudge plaques will be formed and infect bacteria can be easily isolated from them. M13 এর মধ্যে অনেক সময় ল্যাগ জিন আমরা ঢুকিয়ে থাকি যার দ্বারা আমরা ব্লু হোয়াইট সিলেকশন করেও বুঝতে পারি যে রিকম্বিনেন্ট ফরেন ডিএনএ ঢুকেছে না ঢুকেনি। সিঙ্গল স্ট্যান্ড ডিএনএ ক্লোনড ইনটু M13 fudge can be subjected to sequence analysis. Sequence analysis এর কাজেও আমরা ইউজ করতে পারি। This is all about of the M13 vectors. ফাজমিড বা ফাজমিড আমাদের সিলেবাসে নেই, তাও দেওয়া রইলো, চাইলে তোরা পড়ে ফেলতে পারিস। আমরা নেক্সট দেখছি কসমিডস। কসমিডটা আমাদের পড়তেই হবে, কারণ এটা না পড়লে আজকে পড়াটাই নষ্ট হয়ে যাবে। সেটা হচ্ছে আমরা আগের দিন পড়েছি প্লাজমিড অ্যাজ আ ভেক্টর, আজকে আমরা পড়লাম ফাজ বা ব্যাকটেরিওফাজ অ্যাজ আ ভেক্টর। কেমন? তো এই দুটোর মধ্যে যে হাইব্রিড, অর্থাৎ ব্যাকটেরিওফাজের কস সাইট, ল্যামডার কস সাইট আর প্লাজমিডের কিছুটা পোর্শন নিয়ে যে হাইব্রিড প্লাজমিড আমরা তৈরি করি সেটাকে বলি আমরা কসমিড। কসমিড কখনোই ন্যাচারাল প্লাজমিড নয়। কি বলছে, দ্য এফিসিয়েন্সি অফ ক্লোনিং ডিক্রিজেস ইন প্লাজমিডস, কারণ যত ফ্র্যাগমেন্ট সাইজ বাড়ছে, হ্যাঁ, and the length of the non-essential region in lambda fudge, কি বলছে, the efficiency of cloning decreases in plasmids as fragment size increases. ফ্র্যাগমেন্ট সাইজ বাড়লে প্লাজমিড আর বেশি ডিএনএ ক্যারি করতে পারে না, এটা প্লাজমিডের একটা অক্ষমতা। অন্যদিকে 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 the length of non-essential regions in lambda fudge vectors limits the length of the insert DNA in them. হ্যাঁ, যতটা নন এসেনশিয়াল রিজিয়ন যদি আর একটু বেশি হতো তাহলে সেটাকে আমি কাট করতে পারতাম, সেখানে আরো বেশি ডিএনএ ঢোকাতে পারতাম। তো যাই হোক, দ্য রিকোয়ারমেন্ট ফর অ্যাকোমোডেটিং larger fragments of genomic DNA led to the development of cosmid vectors by Collins and the Horn in the late 1970s. কি করলো, বলছে হর্ন, ইন ভিট্রো প্যাকেজিং ইন ল্যামডা ফাজ vector is sequence independent but is dependent on the cos sites separated by the DNA of the packaging sites. যাই হোক, this features has been exploited for the construction of cosmid vectors. আসলে আমাদের এখান থেকে পড়তে হবে, এই জায়গা থেকে। The term cosmid includes cos from the cos sites lambda and mid from the plasmid, এই তার থেকে নেওয়া হয়েছে mid plasmid vectors as these are plasmid vectors containing cos sites of lambda fudge vectors. কিরকম দেখতে হয়? Cosmids are circular double-stranded DNA molecules containing a prokaryotic origin of replication. তার সঙ্গে থাকে একটা সিলেকশন মার্কার, অবশ্যই ক্লোনিং সাইট থাকতে হবে ফর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, আর থাকে ল্যামডা কস সাইট। They are small and can hold insert DNA fragments up to 47 kb in length. Cosmid vectors are used for cloning in a manner essentially similar to plasmid vectors and can clone larger DNA fragments than plasmid or fudge, এই জন্যই বানানো হয়েছে। ইনসার্ট ডিএনএ কে সহজেই লাইগেট করানো যায় between the two cos sites using restriction endonucleases. তারপর ডিএনএ is packaged in vitro সেলের বাইরে and introduced into the E. coli হোস্ট হিসেবে। Since they lack fudge genes, অর্থাৎ ইকোলাইয়ের মধ্যে যেহেতু এদের মধ্যে কোনো ফাজ জিন থাকে না, দে অ্যাক্ট অ্যাজ প্লাজমিডস when transferred into E. coli inside the bacterial cell. শুধুমাত্র তো কস সাইটটা নেওয়া হয়েছে, কোনো ফাজ জিন নেই। The cosmid circularizes and replicates as a plasmid maintaining 15 থেকে 20 copies per cell. এইভাবে আমরা ইস্ট জিনোমকেও সিকোয়েন্স করতে পারি। The cosmids require tedious working protocols for cloning and screening. Another disadvantage of cosmid is that their enormous insert size can result in recombination within the cloned sequences, but once desired recombinant clone is identified, isolation of DNA is easy. এই হচ্ছে কস, এই হচ্ছে কসমিড, ছবিটা দেখ।
এই হচ্ছে কসমিট, এই হচ্ছে কস সাইট, আর এই হচ্ছে পলিলিঙ্কার যেখান দিয়ে ঢুকবে, এই হচ্ছে রেজিস্ট্যান্স মার্কার জিন। তাহলে এই হচ্ছে কসমিটটাকে আমি খুলে ফেললাম, দুদিকে দুটো কস সাইট চলে এলো, দেখতে পাচ্ছি আমরা এদিকে কিছুটা গ্রিন, এই হচ্ছে কস সাইট, এদিকে কিছুটা গ্রিন। ঠিক আছে, নেক্সট জিনোমিক ডিএনএ ডাইজেস্টেড উইথ রেস্ট্রিকশন এনজাইমস, আমি রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটেছি, তারপরে এটাকে কস সাইটের মধ্যে ঢুকিয়ে দিলাম। কি করে ঢোকালাম দেখ, আলটিমেটলি ইনসার্ট হলো, দেখেছিস এই যে কস সাইট এখানে একটা সংযোগ স্থাপন করছে সবার মধ্যে, এই মাঝখানে ঢুকে গেল। এই হচ্ছে আমার জিন অফ ইন্টারেস্ট, দুদিকে রয়েছে হচ্ছে বাদবাকি পোর্শনটা, ছবি দেখলেই বুঝতে পারবি। দেন প্যাকেজড ইনটু ফাজ হেডস ইন ভিট্রো, ফাজ হেডস এর মধ্যে আমি এটাকে প্যাকেজিং করে নিলাম। প্যাকেজিং করার পর, ঠিক আছে, যেহেতু কস সাইট আছে, তারপর ইনফেক্টস ইকোলাই সেল। ঠিক আছে, এই ফাজটাকে দিয়ে মানে ফাজের মধ্যে ঢুকিয়ে ফাজটাকে দিয়ে আমি ইকোলাইকে আক্রমণ করালাম। আমরা জানি হেড তো ঢুকবে না, ওকালি ডিএনএটাকে ছেড়ে দেবে। তাহলে ইকোলাই জিনোমের মধ্যে ইনসার্ট ডিএনএ, reconstituted cosmid vector can be isolated from E. coli cell, আমরা অটোমেটিক্যালি cosmid ভেক্টরটাকে এখান থেকে আমরা রিকনস্টিটিউটেড, মানে এর মধ্যে আমার ইনসার্ট ডিএনএ ঢোকানো রয়েছে। দিস ইজ মাই ইনসার্ট ডিএনএ, এইটুকু হচ্ছে ইনসার্ট ডিএনএ। কেমন, এই হচ্ছে আমার কস সাইট, আর এই হচ্ছে এই হচ্ছে মার্কার জিনস, অর্থাৎ ঢুকেছে না ঢুকেনি সেটা আমরা বুঝতে পারবো। আর এই হচ্ছে আমার পলিলিঙ্কার সাইট, দুদিকে রয়েছে, এখান দিয়ে আমি ইনসার্ট ডিএনএটাকে ঢুকিয়েছি। এই হচ্ছে কসমিডের গল্প। আচ্ছা, these are cosmids all about. Shuttle vectors কাকে বলে, জাস্ট ডেফিনেশনটা এইটুকুনি দেখে রাখলেই হবে। They are plasmid vectors that can replicate autonomously into different hosts. দুটো আলাদা আলাদা হোস্টের মধ্যে যে অটোনোমাসলি রেপ্লিকেট করতে পারে তাদেরকে আমরা বলি শাটল ভেক্টর। দুটো ডিফারেন্ট ডিফারেন্ট হোস্ট বলতে প্রোক্যারিওটিক অ্যাজ ওয়েল অ্যাজ ইউক্যারিওটিক, তাদেরকে আমরা বাইফাংশনাল ভেক্টরস বলি বা শাটল ভেক্টরস বলি। শাটল ভেক্টরস আর প্লাজমিডস উইথ দ্য এবিলিটি অফ রেপ্লিকেটিং অ্যান্ড ট্রান্সফারিং, যেটাকে বলি আমরা শাটলিং, বিটুইন টু ডিফারেন্ট হোস্ট অর্গানিজম। They can also shuttle between a prokaryotic and a eukaryotic host, yeast and E. coli. These vectors possesses the two origin of replication, and each origin unique for each host, organized and different selection marker indicating transformed host cells and containing the vector. different marker থাকে, যেমন এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স সাইট রয়েছে, বায়োব্রিক এমসিএস F1 অরিজিন, ইউরা 3 এটা ইউক্যারিওটিক হোস্টের জন্য, সেন বা এআরএস এটা ইউক্যারিওটিকের জন্য, এই পোর্শনটা প্রোক্যারিওটিকের জন্য। হ্যাঁ, আচ্ছা, আমি এখান থেকে আর অতটা ডিটেলসে আর গেলাম না। আমরা নেক্সট চলে আসছি ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম। ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোমের গল্পটা যদি একটু পড়িয়ে দিতে পারতাম তাহলে ভালো হতো, পুরোটা শেষ করতে পারবো না আজকে, এক্সপ্রেশন ভেক্টরসও লাগবে কিছুটা, আরেকটা ক্লাস যদি পাওয়া যেত তাহলে ভালো হতো। যাই হোক, ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোমস কি বলছে, ইয়াক্স আর দ্য লার্জেস্ট ক্যাপাসিটি ইস্ট ভেক্টরস, প্রথম ইউক্যারিওটিক ভেক্টর দেখতে পাচ্ছি আমরা, দ্যাট ক্যান অ্যাকোমোডেট মেগাবেস, এতক্ষণ আমরা কিলোবেসে ছিলাম, ও মেগাবেসের ডিএনএ কেও ক্যারি করতে পারে, মেগাবেস রেঞ্জ ফরেন ডিএনএ fragment within the yeast cells. The capacity of YAC to harbor foreign DNA is much more, between 0.2 থেকে 2 MB, more than vectors discussed so far. YAC ভেক্টরের মধ্যে কি কি থাকে, includes a cloning region containing one or more restriction sites presents only once in the vector, যা থাকবে একবার থাকবে, যে কোনো একটা রেকগনিশন সিকোয়েন্স একবারই থাকবে, এটাই নিয়ম। আর ইস্ট সেন্ট্রোমেরিক সিকোয়েন্স, যাকে আমরা সেন বলি, টু অ্যালাউ রেগুলেটেড সেগ্রিগেশন ডিউরিং মাইটোসিস। ইস্ট টেলোমিয়ার, এগুলোই আসে যে কি কি থাকে, ইস্ট টেলোমিয়ার টেল অ্যাট ইচ এন্ড অফ দ্য ক্রোমোজোম, আমরা জানি ক্রোমোজোমের এন্ডকে টেলোমিয়ার বলা হয়। ইস্ট অরিজিন অফ রেপ্লিকেশন সিকোয়েন্স, যাদেরকে আমরা বলি এআরএস, অটোনোমাস রেপ্লিকেটিং সিকোয়েন্স, হুইচ অ্যালাউস দ্য ভেক্টর টু প্রপাগেট ইন আ ইস্ট সেল। এছাড়া থাকবে একটা ব্যাকটেরিয়াল অরিজিন অফ রেপ্লিকেশন হুইচ অ্যালাউস দ্য সার্কুলার ভার্সন অফ দ্য প্যারেন্টাল ভেক্টর টু রেপ্লিকেট ইন ইকোলাই অ্যান্ড আ সিলেকশন মার্কার ফর ব্যাকটেরিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ইস্ট। Yeast ARS does not function in bacteria and bacterial ORI will not function in yeast. প্রত্যেকটার জন্য ইউনিক। Even bacteria and eukaryotic promoters are available, implying that the bacterial RNA polymerase is unable to transcribe the yeast selection genes, যেমন ইউরা 3 যেটা ইউরাসিল বায়োসিনথেসিসের কাজে লাগে। আবার বলছি, ইভেন যদিও বা ব্যাকটেরিয়াল এন্ড ইউক্যারিওটিক প্রোমোটারস আর ভ্যারিয়েবল, ইমপ্লাইং দ্যাট দুটো প্রোমোটার কিন্তু আলাদা আলাদা কাজ ভ্যারি করে, সেটাই প্রমাণ করছে যে ব্যাকটেরিয়াল আরএনএ পলিমারেজ কিন্তু কখনোই ইস্টের সিলেকশন জিনকে ট্রান্সক্রাইব করতে পারবে না, দ্যাট ইজ ইউরাসিল অ্যান্ড ট্রিপ1 জিন, যেটা ট্রিপ্টোফ্যান বায়োসিনথেসিসের কাজে লাগে। অ্যান্ড দেয়ারফোর, তাহলে এখান থেকে প্রমাণ হলো, দেয়ারফোর ইস্ট সিলেকশন মার্কারস উইল ফাংশন অনলি ইন ইস্ট। সিমিলারলি, ইস্টের আরএনএ পলিমারেজ 2 ক্যানট ট্রান্সক্রাইব দ্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন অফ ব্যাকটেরিয়া। তাহলে দ্য সার্কুলার ইয়াক ইজ ডাইজেস্টেড উইথ টু restriction endonucleases, one clips in the multiple cloning site and the other restriction enzyme cut between the two telomeres
প্রডিউসিং দ্য রাইট অ্যান্ড লেফট আর্মস আমরা দেখবো ছবিতে insert DNA is digested with the same restriction enzyme which was used to cleave the YAC multiple cloning site, not the telomere cutting site. Insert DNA is ligated to the two arms of the YAC and the recombinant molecules are transformed into the yeast and the ঢুকেছে না ঢোকেনি সেটাকে আমরা সিলেক্ট করতে পারি for the selection markers to ensure that recombinant YACs contains both the left and the right arms. They are helpful in creating physical maps of the larger genomes like human genome. There are certain disadvantages of YAC vectors, uh, though the principle of cloning in YAC is similar to plasmid or cosmid, but the process of cloning is too complicated to carry out. It is difficult to isolate YAC DNA from the host cell because of its similar size to host chromosome. Even higher yields of YAC DNA cannot be obtained from the host cells. YAC vectors sometimes accept two or more different DNA fragments, creating a chimeric YAC. যাই হোক এটা আমার খুব একটা লাগবে না, আমরা ছবিতে চলে আসি, সময় কম। এই হচ্ছে ইয়াক ভেক্টরের সাইট, মানে ছবি। এটা একটু আগেই বলেছিলাম অরিজিন অফ রেপ্লিকেশন থাকবে, এই হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন, এই হচ্ছে সেন্ট্রোমিয়ার সিকোয়েন্স। হ্যাঁ, তার পাশেই রয়েছে ইকোআর ওয়ান এর রেকগনিশন সিকোয়েন্স, সিলেক্টেবল মার্কার এ, এই হচ্ছে টেলোমিয়ার, দুদিকে দুটো টেলোমিয়ার, রাইট আর্ম লেফট আর্ম, এবং এর মাঝখানে যত রকমের রেস্ট্রিকশন, দেখ দুটো টেলোমিয়ারের মধ্যে রেকগনিশন সিকোয়েন্স থাকে যাতে লেফট আর্ম আর রাইট আর্মটা কাটা যায়। এখানেই আলটিমেটলি আমার জিন অফ সিকোয়েন্সটা ঢোকাবো। আর একটা সিলেক্টেবল মার্কার রয়েছে ফর দ্য প্রোক্যারিওটস, একটা সিলেক্টেবল মার্কার রয়েছে ফর দ্য ইউক্যারিওটস। দেখ ভালো করে, এই এই এটাকে বলি আমরা স্টাফার ফ্র্যাগমেন্ট। এই ফ্র্যাগমেন্টটা কেটে বাদ দিয়ে দিলাম, দুবার কাটতে হয় কারণ দুটো আর্ম, দুবার একই এনজাইম দিয়ে কাটতে হয়। আলটিমেটলি কাটাকাটির পর আমরা দেখতে পেলাম এটা লিনিয়ার হয়ে গেল। আশা করছি ক্লিয়ার। হ্যাঁ, এই হচ্ছে সেন্ট্রোমিয়ার, এই হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন, এই হচ্ছে সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, তারপরে সিলেক্টেবল মার্কার, পুরো লিনিয়ার হয়ে গেল। এইবার লিনিয়ার হওয়ার পর তারপর আমি এটাকে ইকোআর ওয়ান দিয়ে ডাইজেস্ট করব। কেন? এখানে এইটাই হচ্ছে আমার আসল কাজ। ইকোআর ওয়ান দিয়ে ডাইজেস্ট করব, করার পর এই যে আলাদা হয়ে গেল দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এই দেখ ইকোআর ওয়ান দিয়ে ডাইজেস্ট করার পর একটা, এই যে দুটো আলাদা হয়ে গেল, দেখ এটা হচ্ছে একটা পার্ট, দেখ দুদিকে দুটো টেলোমিয়ার রয়েছে। ফাইন। আর এই হচ্ছে ফ্র্যাগমেন্টস অফ জিনোমিক ডিএনএ বাই লাইট ডাইজেশন উইথ ইকোআর ওয়ান, এবং যাকে আমি ঢোকাবো যে জিন অফ ইন্টারেস্টকে, তাকেও আমি ইকোআর ওয়ান দিয়েই কাটবো। কেমন? তাকেও আমি ইকোআর ওয়ান দিয়েই কাটবো, তবেই তো আমি সেম ইয়ে পাবো, মানে সেম কাইন্ড অফ কোহেসিভেন্ট পাবো, তাই না? সো অটোমেটিক্যালি এই যে ঢুকে গেল, এই আলটিমেটলি জিন অফ ইন্টারেস্ট এখানে লাইগেট হয়ে গেল, দুদিকে দুটো আর্ম রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এন্ড ফাইনালি ইয়াককে ট্রান্সফর্ম করব, এনজাইমেটিক ডাইজেশন অফ দ্য সেল ওয়াল, ইস্ট স্পেরোপ্লাস্ট তৈরি হবে, তারপর সেটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট ফর দ্য এ অ্যান্ড বি। অর্থাৎ বুঝতেই পারছিস এ মার্কার রয়েছে না বি মার্কার, জিনটা কোথায় আদৌ ঢুকেছে না ঢুকেনি সেটাকে আমরা সিলেকশন করতে পারবো। এই হচ্ছে গল্প অফ দ্য ইয়াক ভেক্টরস। আচ্ছা, ইয়াকের যে ডিফারেন্ট টাইপস, এই হচ্ছে এক্সপ্রেশন ভেক্টরস, একটু বলে দিই। ক্লোনিং এক্সপ্রেশন ভেক্টরস কাকে বলে? এক্সপ্রেশন ভেক্টর কিছু না, যে ভেক্টর প্রোটিন তৈরি করতে পারবে। থাক, এক্সপ্রেশন ভেক্টরটা নেক্সট দিন বলবো, এত তাড়াতাড়ি বললে অসুবিধা হবে। ঠিক আছে, আর একটা ক্লাস আমার লাগবে, যদি সময় পাই আমি এই সপ্তাহে যদি একটা ক্লাস নিতে পারি আমি কিন্তু নেব। ঠিক আছে, অনলাইন ক্লাসের আগে, এই অফলাইন ক্লাসের আগে, যাতে এই ইউনিটটা আমি পুরোপুরি কমপ্লিট করাবো। আমি করাতে পারলাম না আজকে, হয় না, এইভাবে হয় না তাড়াতাড়ি করে। আচ্ছা, জাস্ট এক্সপ্রেশন ভেক্টরটা আমাদের বাকি রইলো, আর আমি এইগুলো না পাঠিয়ে দেবো, এই যে ওয়াইআইপি, ওয়াইইপি অ্যান্ড ওয়াইসিপি, এগুলো আমি পাঠিয়ে দেবো। তাহলে যেটুকু পড়ালাম সেটুকু একটু ভালো করে আগে পড়তে স্টার্ট কর। ইয়াক, কসমিড, অনেক কিছু ভেক্টর আজকে পড়া হলো, প্রত্যেকের অ্যাডভান্টেজ এন্ড প্রত্যেকের সিগনিফিকেন্স ইন ক্লোনিং, কোথায় কোথায় কাজে লাগে, এইগুলোই কিন্তু প্রশ্ন আসবে। এর থেকে কিন্তু খুব একটা ঘুরিয়ে প্রশ্ন আসার চান্স নেই। হ্যাঁ, কনসেপচুয়াল আসতেই পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই যাকে বলে। ইয়াক খুব ইম্পর্টেন্ট, আর বেশ কিছু নোটস আমি পাঠাবো ওই কয়েকটা ব্যাপারে, ওয়াইআইপি, ওয়াইইপি, জাস্ট ছোট ছোট প্রত্যেকটার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এগুলো ক্যারেক্টারিস্টিক ফিচার্স, এইটা পাঠাবো, জাস্ট তাহলেই হবে। ঠিক আছে, দ্যাটস অল। কারণ তোদের আবার এরপর এডি স্যারের ক্লাস আছে, তোর এডি স্যারের ক্লাস জয়েন কর। আমি যদি পারি দেখি, কালকেও বোধহয় এডি স্যারের ক্লাস আছে, তাই তো? কালকে কি এডি স্যারের ক্লাস নেওয়ার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, কালকে এডি স্যারের ক্লাস নেওয়ার কথা। আমি যদি ফ্রাইডে, তোদের তো রোজই বোধহয় কলেজ থাকে এখন বোধহয়, খুব সম্ভবত, তাই তো? তোদের রোজই কলেজ থাকে। দেখছি কোন দিন একটা ক্লাস নিয়ে নেওয়া যায়, কাল বা পরশু। কাল নেব না, কাল এডি স্যার নিচ্ছে নিক, আমি অন্য একটা দিনে শনিবার টনিবার করে যদি একটা নিতে পারি আমি দেখবো। ঠিক আছে, রাত্রিবেলা করে। ঠিক আছে, রেখে দিলাম, হ্যাঁ, বাই।